আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত এসএসসি 27, 28, 29, 30। আপনি যে ব্যাচেরই হন ডাজন্ট ম্যাটার, এটা হচ্ছে আপনার এসএসসি অর্থনৈতিক কোর্স এবং এই কোর্সে আমরা অর্থনীতির A to Z পুরো ব্যাখ্যা সহ পড়াচ্ছি এবং আমরা ইতিমধ্যে কিন্তু 1 থেকে 4টা অধ্যায় শেষ করে ফেলেছি এবং আজকে ধারাবাহিকভাবে পঞ্চম ক্লাস এবং পঞ্চম ক্লাস আপনাদের বইয়ের পঞ্চম অধ্যায় বাজার এবং আমরা বাজার সম্পর্কে একদম খুঁটিনাটি সকল কিছু দেখেছি যে আপনার প্রত্যেকটি বাজার কীভাবে কাজ করতেছে, একচেটিয়া বাজার কীভাবে কাজ করতেছে বা পূর্ণ প্রতিযোগিতার বাজার কীভাবে কাজ করতেছে। এটা আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখেন দেখবেন কি আপনার বাজার সম্পর্কে সকল ধরনের কনফিউশন দূর হয়েছে। পাশাপাশি অলিগোপলি বা মনস্পনি অন্যান্য যে বাজারগুলো আছে আমরা প্রত্যেকটি খুবই ভালো করে ব্যাখ্যা করেছি। তো এই জন্য এই সকল ভিডিও যদি আপনি পেতে চান তাহলে এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন। এবং আপনি যদি আমার পরিচয় জানতে চান, আমি আব্দুর রহমান মুস্তাকিম, বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে। আমার মূল কাজই হচ্ছে স্টুডেন্টের পড়াশোনা যাতে সহজ হয়, সেই জন্য এরকম আসলে কিছু কিছু ভিডিও দেওয়া, যার কারণে আপনাদের সাপোর্টটাও আসলে আমাকে খুবই প্রয়োজন, আমাদের খুবই প্রয়োজন আমাদের এই যাত্রা অব্যাহত রাখার জন্য। তো অনেক কথাবার্তা হলো, তো চলেন আমরা এখন ক্লাসে চলে যাই। আমরা চলে এসেছি আমাদের পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে বাজার বা মার্কেট, যেটাকে আমরা বলে থাকি। তো অর্থনীতিতে বাজার ধারণাটি একটি পণ্যের চাহিদা, যোগান বা দাম নির্ধারণ হিসেবে সাথে সম্পর্কিত। অর্থাৎ বাজার সম্পর্কে আপনাদের আমি আগেই বলেছি যে বাজার জিনিসটা কোন থিওরি থেকে এসেছে। অর্থনীতিতে বাজার ধারণাটি একটি পণ্যের চাহিদা বা যোগান ও দাম নির্ধারণ বিষয় আসলে সকল ওভারঅল কাজ করে থাকে। বাজার ধারণার সময় মেয়াদ, পরিধি, দ্রব্যের প্রকৃতি, প্রতিযোগিতার ভিত্তিতে ব্যাখ্যা করা হয় আসলে যে কিভাবে কি এটা এক্সিকিউট করা যায়। বাংলাদেশে বিভিন্ন ধরনের বাজার রয়েছে, অর্থাৎ বাংলাদেশে কয়েক ধরনের বাজার আছে। বিভিন্ন মৌলিক বৈশিষ্ট্যের কারণে বাজারে ক্রেতা ও বিক্রেতার মধ্যে চিন্তাভাবনা ও আচরণের পরিবর্তন দেখা যায়। অর্থাৎ কি ক্রেতা এবং বিক্রেতার ভিতর যে পরিবর্তন, এটা বিভিন্ন কারণ হতে পারে। তো এই অধ্যায় শেষে আমরা দেখব যে বাজারের ধারণা ব্যাখ্যা করতে পারবো যে বাজার কি বা এটা কিভাবে কি কাজ করে, হাউ ইট ওয়ার্কস অ্যান্ড বাজার বিকাশের ধারা এবং প্রকারভেদের বর্ণনা করতে পারবো। অর্থাৎ বাজার কিভাবে কি বাস্তবায়িত হয় এবং এটা কয় ধরনের হয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য ব্যাখ্যা করব। আপনারা সবাই পূর্ণ প্রতিযোগিতার বাজার সম্পর্কে টুকটাক অবগত ছিলেন বা হয়তো যদি নাও থাকেন আজকে ভিডিওর পর হয়ে যাবেন। এরপর হচ্ছে একচেটিয়া বাজার এবং একচেটিয়ামূলক প্রতিযোগিতা বাজারের সাথে তুলনা করতে পারবো। মানে অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতা এবং একচেটিয়া বাজারের যে পার্থক্য আছে এটা আমরা বুঝতে পারবো আসলে যদি সেভাবে পড়ি। বাংলাদেশের বাজার ব্যবস্থা ধরন চিহ্নিত করতে পারবো, অর্থাৎ আপনি আপনার আশেপাশে আপনার বাড়ির পাশের হাটের বাজারটাও এটার মাধ্যমে বিশ্লেষণ করতে পারবেন। দ্রব্য সামগ্রীর দাম পরিবর্তনের কারণ এবং এর প্রভাব সম্পর্কে উৎসাহিত হব এবং প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের ধরন বা চার্ট অঙ্কন করতে পারবো। অর্থাৎ অ্যাজ পার ইনফরমেশন আমরা এইগুলো সকল কিছু পারবো। এখন কথা হচ্ছে এইগুলো কেন পড়াই ভাই, এইটা থেকে আপনাদের সিকিউর টপিকটা আপনারা বুঝতে পারবেন যে এই অধ্যায়ে আসলে কোন টাইপের সিকিউ আসতে পারে এবং প্রত্যেকটা টপিক ধরে ধরে যদি আপনি সিকিউ খুঁজে খুঁজে পড়েন, আই থিঙ্ক ইট ইজ এনাফ ফর ইয়োর এক্সামিনেশন। বাজার অর মার্কেট আমরা দেখি সুবেদ আলী চাকরিজীবী মে মাসের প্রথম সপ্তাহে তার সংসারের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয়ের জন্য নিউ মার্কেট গেলেন। মাছ, তরিতরকারি, চাল, ডাল, তেল, চিনি, লবণ ইত্যাদি বিভিন্ন ধরনের জিনিসের দাম যাচাই করে কিনলেন। অর্থাৎ বিক্রেতারা নগদ টাকার বিনিময়ে সুবেদ আলীর কাছে পণ্যদ্রব্য বিক্রয় করলেন। শ্রাবণী অনলাইনে পোশাক ক্রয়ের অর্ডার দিলেন এবং যথাসময়ে পোশাকটি পেয়ে দাম পরিশোধ করলেন। উপরে দুটি ঘটনা আসলে দেখেন, একটা কি সুবেদ আলী কোথায় যাচ্ছে, মার্কেটে যাচ্ছে যে সশরীরে মার্কেটে যেয়ে চাল, ডাল, তেল, চিনি, লবণ A to Z যা আছে প্রত্যেকটা জিনিস দেখে শুনে সে কিনতেছে। আর অপর পাশে কি আপনারা দেখেন যে এই পাশে আরেকজন আছে শ্রাবণী, সে অনলাইনে গেছে, অনলাইনে জাস্ট পিকচার দেখে সেটা কিনছে। এখন পণ্যকে ঘিরে ক্রেতা বিক্রেতার যে সংযোগ তাকেই বাজার বলা হয়। এখন বাজারের যে সংজ্ঞা আমরা যদি দেখি, অর্থনীতি বাজার বলতে শুধু কেনা বেচার নির্দিষ্ট স্থানকে বোঝায় না। অর্থাৎ বাজার বলতেই যে আপনার একটা নির্দিষ্ট স্থান হবে বা একটা মার্কেট হবে এইটা আসলে অর্থনীতিতে বোঝায় না, বরং বাজার হলো একটি প্রক্রিয়া, এটা প্রসেস, যে প্রক্রিয়ায় বিভিন্নভাবে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দ্রব্য বা সেবা বেচা কেনা হয়। অর্থাৎ আমি যে শিক্ষক, আমি যদি কোর্স বিক্রি করি, আপনি যদি স্টুডেন্ট অ্যাজ এ স্টুডেন্ট কেনেন, এটা সেবা। তো এইটাও কিন্তু দ্রব্য আছে, আপনি আপনাকে থেকে মূল্য নিচ্ছি, তাহলে এটা কি আমার বেচা কেনা হচ্ছে। যেমন অনলাইন বেচা কেনা, টেলিফোন, ফ্যাক্সের মাধ্যমে বেচাকেনা ইত্যাদি। এই ধরনের বাজার বিভিন্ন পণ্য বেচা কেনা বা বিশেষায়িত পণ্যের ক্রয় বিক্রয় হতে পারে। যেমন টেলিফোনের মাধ্যমে সিমেন্ট কেনা বা বেচা, অর্থাৎ যদি আপনার এখন 200 বস্তা সিমেন্ট লাগবে, আপনি তো এখন সিমেন্ট এমন না যে দোকানে যে আপনি এই কালার ওই কালার চয়েস করে আসবেন, সিমেন্ট ইজ সিমেন্ট।
আপনি জাস্ট যারা সেইগুলো বেছে সিমেন্ট ট্রেডার্স হয়তো বা বলে বা ব্রিক্স যাই বলে, আপনি ফোন দিয়ে বলবেন ভাই আমার 200 বস্তা সিমেন্ট লাগবে, কোন কোম্পানি? বাই 7 রিংস আর ঢালা স্পেশাল আর আকিজ যা যা আছে আপনার নাম বলবেন, বলবেন আচ্ছা ভাই আর 200 বস্তা সিমেন্টের দাম ধরেন হয়তো বা 7 থেকে 8 লাখ টাকা, গাড়ি ভাড়া নিতে পারে আর 30 থেকে 40 হাজার টাকা। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দেন। এইটাই হচ্ছে আসলে বাজারের মূল কনসেপ্ট। দ্রব্যের ধরন অনুযায়ী বাজার ভিন্ন হতে পারে, যেমন পাটের বাজার, চালের বাজার, শ্রমের বাজার, চায়ের বাজার, স্বর্ণের বাজার, শেয়ার বাজার, অর্থাৎ প্রোডাক্ট টু প্রোডাক্ট এটা ভ্যারি করতেছে। আবার সময় মেয়াদের পরিপ্রেক্ষিতে অতি অল্প সময়ের বাজার এবং স্বল্প সময়ের বাজার, পাশাপাশি দীর্ঘ সময়ের বাজারও রয়েছে। তাহলে কি বাজারের বৈশিষ্ট্য চিহ্নিত করতে হবে, এবং আমাদের এই কাজটা আপনারা আশা করি এটা করবেন। করে চাইলে আপনারা কমেন্টেও দিতে পারেন, হাইগেস্ট কমেন্ট হয়তো বা না আসলে আপনারা যেটা করবেন, আপনারা চলে যাবেন আমাদের ফেসবুক পেজে গিয়ে আমাদের নক করবেন, নক করে আমাদের ইনবক্সে দিয়ে দেবেন, আমরা খাতা থেকে আপনাকে মার্কিং করে দেব। এটার জন্য আসলে আপনাকে কোনো ধরনের কোনো পেমেন্ট করতে হবে না। এটা অ্যাজ এ টিচার আমার হয়তো বা নীতি নৈতিকতার সাথে এটা যায়, এবং আপনি যদি পাঠান কোনো সমস্যা নেই, আমি আপনাকে দেখে দিয়ে এবং মূল্যায়ন করে দেওয়ার চেষ্টা করব। তো বাজারের বিকাশ, ডেভেলপমেন্ট অ্যান্ড টাইপস অফ মার্কেটস, বাজারের ধারণায় যে মৌলিক বিষয়গুলো কাজ করে তা হলো কি চাহিদা, যোগান, সময় এবং দাম। প্রথমত আছে চাহিদা, দ্বিতীয়ত আছে যোগান, তৃতীয়ত সময় এবং চতুর্থ হচ্ছে দাম। বাজার ব্যবস্থার একটি সময়ে বিভিন্ন মাধ্যম ক্রেতা বিক্রেতা দর কষাকষি করে দ্রব্য বা সেবার দাম নির্ধারণ করে বেচাকেনা করে থাকে। এই ধারণার প্রেক্ষিতে সময়ের বিবর্তনে বিভিন্ন অবস্থার কারণে বিভিন্ন ধরনের বাজার ব্যবস্থার উৎপত্তি হয়েছে এবং বাজার ব্যবস্থার বিকাশ লাভ করেছে। এবার যদি দেখেছি আসলে কী কী বাজার রয়েছে। বিকশিত বাজার মূলত 3 ধরনের হয়। একটা হচ্ছে সময়ের পরিপ্রেক্ষিতে বাজার, পরিধি বা অঞ্চলের ভিত্তিতে বাজার, আর একটা হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার। তো সময়ের পরিপ্রেক্ষিতে যদি বাজার দেখি, অতি স্বল্প সময়ের বাজার, স্বল্পকালীন বাজার এবং দীর্ঘকালীন বাজার। পরিধি বা অঞ্চলের ভিত্তিতে স্থানীয় বাজার, জাতীয় বাজার এবং আন্তর্জাতিক বাজার। প্রতিযোগিতা ভিত্তিতে বাজার হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। অপূর্ণ প্রতিযোগিতা, ইমপারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। এখন অপূর্ণ প্রতিযোগিতার বাজার আবার 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। প্রথম হচ্ছে মনোপলি বা একচেটিয়া বাজার, আমরা প্রত্যেকটা ব্যাখ্যা দেখব। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, মনোপলি মার্কেট, মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট অ্যান্ড অলিগোপলি মার্কেট। প্রতিযোগিতার ভিত্তিতে বাজার ব্যবস্থাকে চার্ট তৈরি করো। এইটা আসলে দরকার নেই, তারপর আপনার চাইলে দেখতে পারেন। মানে এইগুলো করলে কি হয়, আপনার অ্যাক্টিভিটি করলে আপনার এইটা সম্পর্কে রিকল হয়, পড়া হয়, অর্থাৎ না পড়ে তো এগুলো করতে পারবেন না। অর্থাৎ কাজটা যা যায় এখান থেকে আসলে যে শুধু সিকিউ আর এমসিকিউ পড়বেন, যখন দেখেন কিছু পড়তে মন চাচ্ছে না এইগুলো করেন। এগুলো করলে আপনার তো রিকল হচ্ছে, রিভিশন হচ্ছে। সময়ের পরিপ্রেক্ষিতে বাজারের উৎপত্তি বিভিন্ন ধরনের রয়েছে। প্রথমত হচ্ছে অতি স্বল্পকালীন বাজার, এমন একটি বাজার যেখানে খুব কম সময়ের মধ্যে পণ্যের যোগান পরিবর্তন করা যায় না, অর্থাৎ কারণ অল্প সময়ে উৎপাদন বাড়ানো সম্ভব না। চাহিদা বেড়ে গেলেও পণ্যের পরিমাণ একই থাকে, ফলে দাম বাড়তে পারে। উদাহরণস্বরূপ সকালের কাঁচা বাজারের কথা বলা যায়। সকাল হঠাৎ কোনো পণ্যের চাহিদা বেড়ে গেলে দোকানিরা সঙ্গে সঙ্গে বেশি পণ্য আনতে পারে না, তাই যোগান একই থাকে। কারণ কি, তারা তো আর জানে না যে বাজারের অবস্থা কেমন। তারা একটা রেশিও করে কিনে নিয়ে আসে যে 30 ধরেন আজকে বাজারে কাঁচামরিচের খুব ভালো দর যাচ্ছে, বাট কেউ তো আসলে 30-40 কেজি কাঁচামরিচ কেনে না, সর্বোচ্চ 10-20 কেজি কেনে যারা খুচরা আছে, কারণ এইটা চালাইতেই তাদের হিরিক। কিন্তু কোনো না কোনো আজকে বাজারে কাঁচামরিচের চাহিদা অনেক, কোথাও হয়তো বিশাল অনুষ্ঠান আছে, তারা সালাদ আইটেম নিতে চাচ্ছে। এখন সে চাইলেই যে আড়তে যে বলতে পারবে না যে ভাই আমার আর 20 কেজিটা, যদি থাকে তো পারবে, বাট থাকে না আসলে। আড়তে যা থাকে ওরাই সকালবেলা সব ভাগযোগ করে বিক্রি হয়ে যায়। স্বল্পকালীন বাজারটা কীভাবে করে? স্বল্প সময়ের মধ্যে বাজারে কোনো পণ্যের চাহিদা বাড়লে বা কমলে যোগান কিছুটা পরিবর্তন করা সম্ভব। কিভাবে? যদি কোনো পণ্যের চাহিদা বেড়ে যায় তাহলে ফার্ম তার উৎপাদন সামগ্রী কমিয়ে দিতে পারে, এমনকি বাজারের অবস্থা খুব খারাপ হলে কিছু সময়ের জন্য উৎপাদন বন্ধ রাখতে পারে। তাই স্বল্প সময়ে পণ্যের চাহিদা বাড়া কমার সাথে যোগান কিছুটা পরিবর্তিত হয়। দীর্ঘকালীন বাজারটা হচ্ছে দীর্ঘকালীন বাজারে বাজারের বাড়লে বা কমলে পরিবর্তন করা সম্ভব। আচ্ছা, এখন স্বল্পকালীন বাজার বলতে আপনি যে জিনিসটা আপনাকে উদাহরণ দিতে আমি ভুলে গেছি। তো স্বল্প পণ্যের চাহিদা বাড়লে কিছুটা পরিবর্তন করা সম্ভব। এখন কিন্তু এটা কিন্তু আপনি চাইলে খুব বেশি মজুত করে রাখতে পারবেন না। এখন আপনি ধরেন ফলমূল ধরেন, এখন আমের সিজন, আমের খুব চাহিদা, আপনি চাইলে 20 কেজি আম বেশি এনে রাখতে পারেন বা 30-40 কেজি, বাট আপনি তো চাইলে এখন খুব 100-200 কেজি আম কই দিয়ে আনবেন?
আপনাকে কই থেকে দিবে, কারণ সকলেরই আমের চাহিদা রয়েছে। দীর্ঘকালীন বাজারে বাজার বাড়লে কমলে পরিবর্তন করার সময় এখানে উৎপাদনকারী তাদের উৎপাদনের পরিমাণ বা প্রয়োজনীয় উপকরণ পুরোপুরি পরিবর্তন করতে পারে। যদি অনেক দিন ধরে বাড়তে থাকে তাহলে উৎপাদন প্রতিষ্ঠায় নতুন যন্ত্রপাতি লাগিয়ে এবং অন্যান্য উপকরণ পরিবর্তন করে উৎপাদন বাড়াতে পারে। এভাবে তারা চাহিদা ও সরবরাহের মধ্যে সমন্বয় ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে। অঞ্চলভেদে বাজারকে 3 ভাগে ভাগ করা যায়: স্থানীয় বাজার, জাতীয় বাজার এবং আন্তর্জাতিক বাজার। যে দ্রব্যের ক্রেতা এবং বিক্রেতা একটি নির্দিষ্ট অঞ্চল সীমাবদ্ধ থাকে সে অঞ্চলকে স্থানীয় বাজার বলে, যেমন মাংসের বাজার, অর্থাৎ একটা নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ। জাতীয় বাজার কি? যেখানে আসলে ক্রেতা বিক্রেতার একটি নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটা যেমন মোটা চালের বাজার, চিকন চালের বাজার। অর্থাৎ বুঝতে পারছেন হয়তো যে আপনার জেলা শহরের মাংস, ধরেন আমাদের এখানে মিস্টার হাকিম হয়তো মাংস বেচে, এখন মিস্টার হাকিম তো আপনার জেলায় মাংস বেচে না, কিন্তু আপনি যদি এখন দেখেন যে নূরজাহান অথবা কোহিনূর বিভিন্ন ধরনের চাল কোম্পানি আছে, অর্থাৎ এটা ব্র্যান্ড, এটা তো ওই কোম্পানি কিন্তু আপনাদের এলাকায়ও পাওয়া যায়, আমাদের এলাকায় পাওয়া যায়। আর আন্তর্জাতিক কি? আন্তর্জাতিক বলতে হচ্ছে আসলে ভূখণ্ডের বাইরে বিস্তৃত, যেমন তৈরি পোশাক, আপনি যেমন কি অ্যাডিডাস, পুমা, এগুলাই। প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের শ্রেণীবিভাগ আগের অনুচ্ছেদের সময় অনুযায়ী বাজারের ধরন, স্থান বা আয়তন অনুসারে বাজারের ধরন সম্পর্কে আমরা পরিচিত হয়েছি। এখন সমগ্র বাজার কাঠামো প্রতিযোগিতার ভিত্তিতে আলোচনা করব। সত্যিকার অর্থে এই বিশ্লেষণী অর্থনীতির জন্য বেশি গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের ধরনসমূহ হচ্ছে: 1 পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, 2 হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে আবার 3 প্রকার: একচেটিয়া বাজার, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার এবং অলিগোপলি বাজার। নিচে অতি সংক্ষেপে এই ধরনের কয়েকটি বাজারের ধারণা দেওয়া হলো। প্রথমত হচ্ছে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, অর্থাৎ এইটা ফুল কম্পিটিটিভ থাকে। সেটা যদি আমরা দেখি যে কীভাবে কাজ করে, পূর্ণ প্রতিযোগিতা এমন একটি বাজার ব্যবস্থা যেখানে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা সমজাতীয় দ্রব্য বেচা কেনা করেন। বাজারের চাহিদা ও যোগান দ্বারা পণ্যের দাম একবার নির্ধারিত হলে কোনো ক্রেতা বা বিক্রেতার পক্ষে এককভাবে বা ব্যক্তিগতভাবে তা পরিবর্তন করা সম্ভব না। একজন ক্রেতার চাহিদা বা একজন বিক্রেতার যোগান বাজারের একটি নগণ্য অংশ। সুতরাং একজন বা অল্প কয়েকজন ক্রেতা বিক্রেতা সমজাতীয় দ্রব্যের বাজার দামকে প্রভাবিত করতে পারে না। সুতরাং পূর্ণ প্রতিযোগিতার বাজার একবারে দাম নির্ধারিত হলে ক্রেতা বা বিক্রেতার ব্যক্তিগততা মেনে নিতে হবে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা বাজারের বৈশিষ্ট্য। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অনেকগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এক হচ্ছে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকবে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কোনো দ্রব্যের অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে। দ্বিতীয়ত কি দ্রব্যের একক সমজাতি, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিবেচিত পণ্য সমজাতীয় বা একই গুণসম্পন্ন হয়। কারণ কি অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকার কারণেই তো দামাদামি করবে। দামাদামি করে কি হচ্ছে আপনার বাজারটাকে অ্যাক্টিভ রাখবে। প্রথমে যে মার্কটি আছে আপনার বাজারটাকে অ্যাক্টিভ করার প্রসেসটা কি? বাজারটাকে অ্যাক্টিভ রাখার প্রসেস হচ্ছে যে আপনার যখন ক্রেতা বিক্রেতার সংখ্যা খুব বেশি থাকবে তারাই তো আসলে এটাকে অ্যাক্টিভ রাখবে। পণ্য আরেকটা হচ্ছে একই জাতীয়তা থাকবে, যে প্রতিযোগিতামূলক বাজারে বিবেচিত পণ্য সমজাতীয় এবং একই গুণসম্পন্ন। পরিমাণগত বা গুণগত দিক থেকে পণ্যের একক হচ্ছে পৃথক করা যায় না। যেসব দ্রব্যের এককগুলো গঠন বা গুণগত দিকে থেকে একই রকম বা পৃথকীকরণ করা যায় তাদের সমজাতীয় দ্রব্য বলে, যেমন কি মোটা চাল, মসুরের ডাল, যা যা আছে। ক্রেতা ও বিক্রেতা বাজার সম্বন্ধে পূর্ণজ্ঞাত হচ্ছে বাজার ব্যবস্থা পূর্ণ প্রতিযোগিতামূলক হলে পণ্যের এককের গুণাগুণ বা দাম সম্পর্কে সকল ক্রেতা ও বিক্রেতা পুরোপুরি অবহিত থাকে। বুঝতে পারছেন যে বাজার সম্পর্কে সকলের সেম জ্ঞান থাকে। শিল্পে ফার্ম সময়ের অবাধ প্রবেশ বা প্রস্থান। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অধীনে শিল্পে ফার্ম দীর্ঘকালীন সময় অবাধে প্রবেশ করতে পারে এবং প্রয়োজন বোধে শিল্প ত্যাগ করতে পারে। এক্ষেত্রে কোনোরূপ বাধা নিষেধ থাকে না। তো এইটাই আসলে মূল প্রসেস, যে কোনো জিনিসে যে আপনি বাধা টাধা যদি রাখতে চান সেটা আপনি পারবেন না। কারণ কি আপনার অবাধ প্রবাহ এবং যে চাইবে এই বাজারে আসলে সেই ইন্টারফেয়ার করতে পারবে। মেইন কনসেপ্টটাই হচ্ছে এইভাবে যে কাজ করে। মূলত কি দিন শেষে যদি আপনি দেখেন যে বাজারের মূল কনসেপ্টটাই তো এটার উপর,
যে বাজারে আসলে সকলের আগমন এবং সকলের গমনটা থাকবে, অর্থাৎ কেউ চাইলে বাজারে ঢুকে ব্যবসা বাণিজ্য করবে, সে এক্সিট নিতে পারবে এবং শিল্পে এই ফার্মটা দীর্ঘকালীন সময়ে অবাধে প্রবেশ করতে পারছে এবং প্রয়োজন বোধে শিল্প তারা ত্যাগও করতে পারতেছে। অর্থাৎ তারা চাচ্ছে একটা বিজনেস করতেছে, চাইলেই করতে পারে, আবার চাচ্ছে ছেড়ে দিবে, চাইলেই ছেড়ে দিতে পারে। বাহ্যিক প্রভাব নেই, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদন, দাম নির্ধারণ ইত্যাদি ক্ষেত্রে বাহিরের বা সরকারি প্রভাব থাকে না। মোট কথা হচ্ছে কর আরোপ, ভর্তুকি প্রদান, রেশনিং ইত্যাদির মাধ্যমে সরকার প্রভাব সৃষ্টি করে। উপকরণের পূর্ণ গতিশীলতা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উপকরণের অবাধ বিচরণ থাকে। শ্রম উপকরণ সহ অন্যান্য উপকরণের বিচরণের কোনরূপ বাধা নিষেধ থাকে না। বিভিন্ন শিল্পের মধ্যে উপকরণের গতিশীলতা থাকায় উপকরণ দাম সর্বত্র সমান থাকে। নির্দিষ্ট দামে উৎপাদনকারী মুনাফা সর্বোচ্চকরণের চেষ্টা, সেটা হচ্ছে কি পণ্য প্রতিযোগিতামূলক ফার্মের মূল লক্ষ্য থাকে হচ্ছে সর্বনিম্ন ব্যয় সর্বোচ্চ মুনাফা অর্জন। প্রদত্ত ফার্ম মুনাফা সর্বাধিক করার চেষ্টা করলেও দীর্ঘমেয়াদে শিল্প স্বাভাবিক মুনাফা অর্জন করে। মনে রাখা দরকার যে মোট আয় এবং মোট ব্যয় সমান হলে তাকে স্বাভাবিক মুনাফা বলে এবং এখানে ব্যয়ের মধ্যে উদ্যোক্তার পরিশ্রম ও আয়ের মধ্যে উদ্যোক্তার পারিশ্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে আমরা যে পয়েন্টগুলো আপনাদের বলছি আসলে প্রত্যেকটা জিনিস কিন্তু দেখেন আমরা ব্যাখ্যা সহ দিচ্ছি এবং আমার মতে যে ইউটিউবে বিশেষভাবে হিউম্যানিটিস বিভাগের ক্লাসগুলো আসলে খুবই রেয়ার, কজ এটা কেউ দিতে চায় না, কি স্টুডেন্টের রেসপন্স নাই, স্টুডেন্টের ক্লাসগুলো করে না, তাদের হয়তো বা সেরকম কোনো ধরনের আগ্রহ থাকে না, যার ফলে এই ধরনের ক্লাস কেউ দেয় না। বাট আমি চাইছি যে দিব, কারণ আমার স্টুডেন্ট দেখুক না দেখুক, একজনের উপকার হলেই হচ্ছে। তো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রকারভেদ হচ্ছে একচেটিয়া বাজার বা মনোপলি মার্কেট। এটা কিভাবে কাজ করে? প্রথমত হচ্ছে মনো অর্থ হচ্ছে এক, পলি অর্থ হচ্ছে বিক্রেতা, ফলে মনোপলি শব্দের অর্থ দ্বারা হচ্ছে একজন বিক্রেতা। মনোপলি কথাটি অভিধানগত অর্থ হলো কোনো ব্যক্তি, সরকার অথবা কর্পোরেশন কর্তৃক কোনো একটি দ্রব্য উৎপাদন বা বিক্রয়ের একচেটিয়া অধিকার। অতএব যখন কোনো একটি ফার্ম কোনো একটি দ্রব্য উৎপাদন করে অসংখ্য ক্রেতাকে যোগান দেয়, তখন সেই ফার্মকে একচেটিয়া কারবারি বা সে বাজারকে ওই দ্রব্যটির কেনাবেচা হয়, তখন এই বাজারকে বলা হয় থাকে কি একচেটিয়া বাজার। যে দ্রব্য বিক্রয়ে যে ফার্ম একচেটিয়া অধিকার লাভ করে, সেই ফার্ম বাজারে সেই যোগান নিয়ন্ত্রণ করে। বুঝছেন যে আসলে একটা প্রতিষ্ঠানই বস, সেই ফার্মটি ছাড়া আর কোনো ফার্ম এই নির্দিষ্ট দ্রব্যটি উৎপাদন করতে পারে না বলে একচেটিয়া বাজারের শিল্পের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এখন আমি কি বলবো আপনাকে, যদি আপনাকে কিছু উদাহরণ দিই, ধরেন আমরা একটা ডেইলি লাইফে ধরেন আমরা সুপার গ্লু বলি, তো সুপার গ্লু ইউজ করি না আমরা, তো সুপার গ্লুটা যখন আমরা দোকানে যে কি বলি যে ফেভিকল আছে, আমরা কিন্তু সুপার গ্লু খুব কম বলি কি ফেভিকল আছে। ওটার অরিজিনাল নাম সুপার গ্লু নাও, বাট আমরা ওইটাকে কি বলি যে ফেভিকল আছে। এটা একটা ইন্ডিয়ান কোম্পানি, বাট এইটার ফলে কি হয়েছে যে জিনিসটার কিন্তু দেখেন একটা ফার্মে, ওরা অন্যান্য ফার্ম তৈরিও করে, বাট মার্কেটটা এটা হচ্ছে তারা একচেটিয়াভাবে গ্রহণ করে রেখেছে এবং এটাই হচ্ছে মেইন কনসেপ্ট, যে এটা কিভাবে কি কাজ করে না করে এবং ওভারঅল এইটাই হচ্ছে মেইন। তো যদি দেখি যে আমাদের এই উদাহরণটা খুবই একটা সিলি উদাহরণ হতে পারে, বাট আই থিঙ্ক আপনারা আমার থটটা বুঝতে পেরেছেন। তো পুরোপুরি একচেটিয়া বাজার বাস্তবে খুঁজে পাওয়া কঠিন, তবে প্রায় একচেটিয়া বাজারে বেশ কয়েকটি উদাহরণ দেখা যায়, যেমন বাংলাদেশ অক্সিজেন জয়দেবপুরে অবস্থিত সমরাস্ত্র কারখানা। বুঝতে পারছেন একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য যদি দেখি, বিক্রেতা উৎপাদন এবং যোগান নিয়ন্ত্রণ করে। একচেটিয়া বাজারে একজন মাত্র উৎপাদক বা বিক্রেতা থাকে, তাই বিক্রেতা বাজারে দ্রব্যের উৎপাদন ও যোগান সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারে। দুই হচ্ছে নিকট পরিবর্তক দ্রব্য। একচেটিয়া ফার্ম বা দ্রব্য ও সে বিক্রি করে এবং সে দ্রব্যের তেমন কোনো পরিবর্তক দ্রব্য নাই, অর্থাৎ দ্রব্যটি সমজাতীয় এবং প্রায় সমজাতীয় কোনো দ্রব্য পাওয়া যায় না। সর্বাধিক মুনাফা লাভের চেষ্টা। একচেটিয়া কারবারি যদি কোনো ব্যক্তি বা বেসরকারি খাত দ্বারা পরিচালিত হয়, তাহলে তার লক্ষ্য হবে সর্বাধিক মুনাফা। অবশ্যই আমি একা যদি মার্কেটে থাকি, আমি তো বেশি ক্যাপিটাল দিয়ে আমি তো বেশি মুনাফা অর্জন করার চেষ্টা করবো, এটাই তো আমার মেইন লক্ষ্য থাকা উচিত। চতুর্থ হচ্ছে একচেটিয়া কারবারি ফার্ম বা শিল্প একই, অর্থাৎ একচেটিয়া বাজারে একটি ফার্ম থাকে, ফলে সে ফার্ম শিল্প হিসেবে পরিচিত।
এককভাবে দাম অথবা যোগান একচেটিয়া ফার্ম এককভাবে উৎপাদন যোগান দিয়ে থাকে। একমাত্র উৎপাদক হয় খুব সহজেই দ্রব্যের দাম এবং যোগান নিয়ন্ত্রণ করতে পারে। তবে ইচ্ছামতো দাম বা যোগান নিয়ন্ত্রণ করতে এটি আসলে তারা নিয়ন্ত্রণ করতে পারে না, একসঙ্গে দুইটি নিয়ন্ত্রণ করতে পারবে না, কারণ এটা তাদের দ্বারা আসলে সহজ নয়। আপনি একক দাম এবং যোগান নিয়ন্ত্রণ দুইটা একসাথে কখনোই করতে পারবেন না। কেন পারবেন না? এক হচ্ছে কি, দাম বাড়ার সাথে সাথে আসলে যোগানটা অটোমেটিক বেড়ে যায়। এখন আপনি যদি চান যে যোগানটা হোল্ড করে রাখবেন আপনার কাছে, তাহলে যখন দাম ফল করবে তখন আপনার এটা লস হয়ে যাবে। নতুন ফার্মের প্রবেশ বন্ধ, একচেটিয়া শিল্পে নতুন ফার্মের আসলে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়, কারণ নতুন ফার্ম প্রবেশ করলে একচেটিয়া থাকবে না। সেক্ষেত্রে নতুন ফার্ম সম্ভাব্য লোকসানের ভয় প্রবেশ করে না। একচেটিয়া বাজারে নতুন ফার্ম প্রবেশ করতে আসলে তারা ভয় পায়, কারণ কি, মার্কেটে এসে তারা ওইটাই খুঁজবে, এবং যখন ক্রেতা কনজিউমার এসে একটা প্রোডাক্ট খুঁজবে তখন তার ওই প্রোডাক্টটা মার্কেটে এস্টাবলিশ করতে তার বহুত সমস্যা হবে, এবং এই থটের কারণে আসলে তারা এটা চায় না। একচেটিয়া বাজার প্রতিযোগিতামূলক বাজার, মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে পণ্য প্রতিযোগিতা এবং একচেটিয়া বাজারের কতিপয় বৈশিষ্ট্য একযোগে দেখা যায়। একচেটিয়া প্রতিযোগিতায় বিভিন্ন ফার্ম যে দ্রব্যগুলো উৎপাদন করে তা সদৃশ হলেও সমজাতীয় নয়, অর্থাৎ দ্রব্যের মধ্যে কিছু ভিন্নতা থাকবে, আর এই দ্রব্যের পৃথকীকরণের মধ্যে একচেটিয়া বাজারের প্রবণতা বিদ্যমান। আবার বহু সংখ্যক ক্রেতা বিক্রেতা থাকায় পণ্য প্রতিযোগিতার প্রবণতাও পরিলক্ষিত। সুতরাং সমজাতীয় অর্থাৎ পৃথকীকরণ করা যায় এমন দ্রব্য নিয়ে প্রতিযোগিতা এবং একচেটিয়া উৎপাদন সমন্বয়ে বাজার গড়ে ওঠা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলা হয়ে থাকে। যেমন কি গায়ে মাখা সাবান, বিভিন্ন কোম্পানির থেকে সাবানগুলো পৃথক করা সম্ভব, কারণ কি, এক তো ভিন্ন মোড়ক ভিন্ন, গন্ধ ভিন্ন। এই সাবানের যে কোনো একটি দাম বাড়লে সাবানটির চাহিদা সামান্য কমতে পারে, শূন্য হতে পারে। এই সাবানের ভক্ত ক্রেতা সবসময় এই সাবানটি কেনেন। এই দ্রব্যের দাম পরিবর্তন হলে ক্রেতা দ্রব্য ভোগ থেকে ত্যাগ করবে। যেমন সানসিল্ক শ্যাম্পু, এটা স্যাশে ছিল আগে 2 টাকা, এখন হয়েছে 3 টাকা। বাট ওরা একটা মার্কেটিং করেছে, সেটা হচ্ছে কি 5টা কিনলে একটা ফ্রি। জাস্ট মিন 6 গুণ 3, 18 টাকার শ্যাম্পু আপনাকে দিচ্ছে কয় টাকায়? 15 টাকায়। বাট একটা জিনিস কি, 6টা শ্যাম্পু যদি আপনি 2 টাকা করে কিনতেন, 8 কত? 12 টাকা। এই যে 3 টাকা এক্সট্রা নিচ্ছে, এটাকে তারা এক টাইম নর্মালাইজ করতেছে। কিভাবে নর্মালাইজ করতেছে? একটা টাইম পর এই ফ্রি দেওয়া তারা অফ করে দিবে। বাট কনজিউমারের মাথায় কিন্তু এই থটটা থাকবে, ঢুকে যাবে যে হ্যাঁ, শ্যাম্পু তো 3 টাকা, ওই একটা তো ফ্রি দিচ্ছে। তাদের মাথায় ওই থটটা এস্টাবলিশ করার জন্যই কোম্পানি এই কাজগুলো করতেছে, যে শ্যাম্পু তো আসলে 3 টাকায়, ওই একটা তো আমাদের ফ্রি দিচ্ছে। তো এইভাবে আসলে বাজারগুলো আসলে নিয়ন্ত্রণ হয়ে থাকে। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যসমূহ, ক্যারেক্টারিস্টিক্স অফ মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট। একচেটিয়া প্রতিযোগিতামূলক প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো। এক হচ্ছে ফার্ম বা বিক্রেতার সংখ্যা। একচেটিয়া প্রতিযোগিতায় ফার্মের সংখ্যা অসংখ্য। একটি ফার্ম বাজারে মোট উৎপাদন একটি সামান্য অংশ নিয়ন্ত্রণ করতে পারে, ফলে কোনো ফার্মই পক্ষে মূল বা মোট উৎপাদনের উপর উল্লেখযোগ্য প্রভাব সৃষ্টি করা সম্ভব হয় না। তারা সামান্য কিছু নিয়ন্ত্রণ পারে, বাট নট ফুল। এই জন্য অনেক সময় জোট বা দলভুক্ত ফার্ম থাকে, তো তারা একটা অ্যালায়েন্স করে কাজকাম করে। উৎপাদিত দ্রব্যের পৃথকীকরণ। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের অধীনে বিভিন্ন ফার্ম যেসব পণ্য উৎপাদন করে সেগুলো অনেকটা সদৃশ হলেও একটিতে অপরটি পৃথক করা সম্ভব, একটি থেকে আরেকটা আলাদা করা যায়। দ্রব্যগুলো গুণগত এবং বাহ্যিক দিক থেকে কিছুটা পৃথক, এবং অর্থাৎ দ্রব্য পৃথকীকরণ অর্থ হচ্ছে বিভিন্ন ফার্মের উৎপাদিত দ্রব্য সমজাতীয় নয়। এই জন্য একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের উদ্ভব হয়। শিল্প বা ফার্মের অবাধ প্রবেশ এবং প্রস্থান। একচেটিয়া প্রতিযোগিতামূলকের ক্ষেত্রে শিল্পে ফার্মের প্রবেশ করলে এবং প্রস্থানে ফার্মের কোনো বাধা নিষেধ নেই। সাধারণত স্বল্পমেয়াদ কোনো ফার্ম অস্বাভাবিক মুনাফা করলে দীর্ঘকাল নতুন ফার্ম শিল্পে প্রবেশ করে। কোনো ফার্ম ক্ষতির সম্মুখীন হয়ে দীর্ঘমেয়াদে শিল্প পরিত্যাগ করতে পারে, এবং এই ব্যাপারে অভ্যন্তরীণ এবং বাহ্যিক বা কোনো বাধা নেই। বিজ্ঞাপন ও বিক্রয় হচ্ছে, প্রত্যেকটি ফার্ম তার বিক্রয় এড়াতে বেশি প্রচারণা করে। বেশি প্রচারের ফলে এই ফার্মগুলো বিজ্ঞাপন আনুষঙ্গিক বিক্রয়জাত ব্যয় করে বেড়ে বেড়ায়। প্রচার ও দ্রব্যের গুণগত মান এই ফার্মগুলো পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করে। চাহিদার প্রকৃতি। কোনো ফার্ম পণ্যের মূল বৃদ্ধি করলে অনেক ভোক্তা অপর ফার্মের পরিবন্ধক দ্রব্য ক্রয় করলে এমন কিছু ভোক্তা থাকে যারা প্রথম ফার্মের পণ্যই কম পরিমাণে হলেও
ক্রয় করে। অর্থাৎ কোনো ফার্ম পণ্যের দাম কিছুটা বৃদ্ধি করলে সেই পণ্যের চাহিদা শূন্য হয় না। প্রতিটা ফার্মের জন্য কিছু ক্রেতার বিশেষ পছন্দ থাকে বলে প্রতিটি ফার্মের চাহিদা কি রেখার আকৃতি সাধারণত একরকম হয় না। কারণ কি ফার্মের চাহিদাটা কিন্তু ভ্যারি করতেছে এখানে, এবং চাহিদা রেখার আকৃতি মূলত নির্ভর করেছে বিবেচনাধীন ফার্মের দ্রব্য এবং অপর ফার্মের দ্রব্যের সাথে কতটুকু পৃথক করে। অর্থাৎ বিভিন্ন ফার্মের উপর এটা কিন্তু কোনো না কোনোভাবে ভ্যারি করতেছে, এবং পরিবর্তক দ্রব্য ক্রয় করলেও অর্থাৎ আপনি চাইলে এর পরিবর্তন অন্য একটা করলেও আপনার প্রথম পণ্য কম পরিমাণে হলেও ক্রয় করে, অর্থাৎ আপনার কিছু না কিছু তার ওই আগ্রহটা থেকে যায়। মুনাফা সর্বোচ্চকরণ একচেটিয়া প্রতিযোগিতা বাজারে বিক্রেতার লক্ষ্য মুনাফা একদম পিকে রাখার। দ্রব্যের অনুকরণ সেটা হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে একজন বিক্রেতা অপর একজন বিক্রেতার উৎপাদিত পণ্য অনুকরণ করতে পারে না। কারণ কি প্রত্যেক বিক্রেতার ফার্ম একচেটিয়া ফার্মের মতো নিজ নিজ দ্রব্যের যোগান নিয়ন্ত্রণ করে। অর্থাৎ তৈরি করতেছি আমি একা, আমি আর কে কি কপি করবো, আমি অন্যটা কপি করে আমারটাই তো করে কুল পাই না, ঠিক না? ওই জন্যই। আর দীর্ঘকালীন সময় একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের ভারসাম্যপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ফার্মের মতো স্বাভাবিক মুনাফা হয়ে থাকে। এবার আমরা দেখি যে আসলে অলিগোপলি বাজারটা কীভাবে কাজ করে। অলিগোপলি এমন একটি বাজার ব্যবস্থা যেখানে কতিপয় বিক্রেতা এবং অনেক ক্রেতা সমজাতীয় বা প্রায় সমজাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় করে। এ ধরনের বাজারে একজন বিক্রেতা অন্যান্য বিক্রেতার আচরণ পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করে। যেমন টেলিযোগাযোগ খাতের ফার্ম তার পণ্যের বিজ্ঞাপন একজন চিত্রনায়কের নাম ব্যবহার করে, সেটা পর্যবেক্ষণ করে আরেকটি ফার্ম বিজ্ঞাপন একজন জনপ্রিয় খেলোয়াড়কে ব্যবহার করে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করে। এটাই আসলে মেইন প্রসেস। অলিগোপলি বাজারের বৈশিষ্ট্য হচ্ছে এক হচ্ছে বিক্রেতার সংখ্যা। এই ধরনের দ্রব্যের বাজারে কতিপয় বিক্রেতা থাকে। দুই কি দ্রব্যের এই ধরনের বাজার সমজাতীয় এবং দ্রব্যটি একই ধরনের প্রায় সমজাতীয় বা সামান্য পৃথকীকরণ করা যায়। বুঝতে পারছেন? অর্থাৎ বিক্রেতার সংখ্যা আপনার এই ধরনের বাজার আসলে কয়েক ধরনের বিক্রেতাই থাকতেছে, পাশাপাশি এটা সমজাতীয় অর্থাৎ দ্রব্যটি প্রায় সমজাতীয় বা পৃথকীকরণ করা যাচ্ছে। সিদ্ধান্ত গ্রহণ এই ধরনের বাজারে একটি ফার্ম একটি দ্রব্যের দাম বা উৎপাদনের পরিমাণ নির্ধারণে অন্যান্য প্রতিদ্বন্দ্বী ফার্মের উপর পর্যবেক্ষণ করে। কারণ কি আমি যদি আমার দাম বাড়ায় দিই ও যদি কমায় দেয় আমি তো কিনবো না, এই জন্য এটার দিকে ওরা খেয়াল করে। বিজ্ঞাপনের প্রভাব এই ধরনের বাজার ফার্ম সহ ক্রেতাদের আকৃষ্ট করে এবং এইটাই জন্য তারা বিজ্ঞাপনও দিয়ে থাকে। বাংলাদেশের বাজার ব্যবস্থা মার্কেট সিস্টেম অফ বাংলাদেশ মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলো অলিগোপলি বাজার ব্যবস্থার কারণ ব্যাখ্যা করো। এগুলো আপনারা পড়বেন। এই অধ্যায়ে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা আলোচনা করা হয়েছে। বাংলাদেশের প্রকৃতি এবং পরিবেশের কারণে বিভিন্ন পণ্যের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাজার বেচা কেনার ধরন লক্ষ্য করা যায়। বাস্তবে উদাহরণ দ্বারা এই তিন ধরনের বাজার নিয়ে আলোচনা করা যায়। এক হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। বাংলাদেশে কোনো পণ্যের বিশুদ্ধ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার নেই, তবে পূর্ণ প্রতিযোগিতার কাছাকাছি বাজার লক্ষ্য করা যায়। বাংলাদেশে কৃষি পণ্য খুচরা বাজার বিক্রেতা বা বাজারের ভালো উদাহরণ নেই। যেমন ধানের প্রাথমিক বাজার বহু সংখ্যক ক্রেতা বিক্রেতা থাকে এবং কোনো একজন উৎপাদক ধানের বাজারকে প্রভাবিত করতে পারে। এভাবে অন্যান্য খাদ্যশস্য, মাছ, মুরগি, ডিম, দুধ প্রভৃতি বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক বা তার কাছাকাছি রয়েছে। কিছু কিছু সেবার ক্ষেত্রে বাজার দেখা যায়, যেমন কি রিক্সা পরিবহন। ঠিক আছে, একচেটিয়াটা কীভাবে কাজ করে? বাংলাদেশে উৎপাদিত দ্রব্যের একচেটিয়া বাজার দেখা যায় না, কারণ তবে আমদানিকৃত পণ্য সেবার ক্ষেত্রে কিছু দেখা যায়। যেমন কি জ্বালানি তেলের ক্ষেত্রে একমাত্র কি আমাদের বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, ঢাকা শহরে পানি, গ্যাস, বিদ্যুতের জন্য এরূপ বাজার বিদ্যমান। রেলওয়ের জন্য কি বাংলাদেশ রেলওয়ে একমাত্র, আমাদের কোনো কিন্তু প্রাইভেট রেলওয়ে সিস্টেম নাই, যার ফলে কি আমরা বাংলাদেশ রেলওয়ের উপরেই কিন্তু কোনো না কোনোভাবে কি নির্ভরশীল। একচেটিয়া প্রতিযোগিতামূলক হচ্ছে বাংলাদেশের বিভিন্ন পণ্যের বাজার একচেটিয়া প্রতিযোগিতামূলক, যেমন বিভিন্ন খাদ্যদ্রব্য, পোশাকের দ্রব্য। কোনো সেবায় ক্ষেত্রে এরূপ বাজার দেখা যায় যা বেসরকারি হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার, অর্থাৎ এখানে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার থাকে এবং এটার মাধ্যমেই হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায় শেষ হলো। তো যা পড়িয়েছি একটু ভালোভাবে পড়বেন, আশা করি আপনাদের কোনো ধরনের সমস্যা থাকবে না। আরেকটা বিষয়, যদি পড়ানোর সময় কোনো ধরনের জিনিস বা কোনো বিষয় আমি বাদ দিয়ে যাই, এটা আমাকে ইনবক্স করবেন, আমি আপনাদের বুঝিয়ে দিব। আর এই ছকটা তো পড়বেন এবং কোনো জিনিস যদি ভুল পড়িয়ে থাকি আসলে বলা যেতে পারে আমার হয়তো বা কোনো না কোনো ভুল হতে পারে, তো আপনারা এটাকেও সংশোধন করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ক্লাসে।
এই ছিল আজকের ক্লাস এবং বলেছিলাম যে বাজারের রিলেটেড যত টপিক আছে আমরা আজকে শেষ করে ফেলবো। এবং দেখেন এতক্ষণ আসলে যতটা কনফিউশন নিয়ে আপনি ক্লাসে ঢুকেছিলেন কোনোটাই কিন্তু নেই। এবং এটাই হচ্ছে আসলে আমাদের পড়ানোর মূল ধাঁচ বা ধরন, আমরা স্টুডেন্টের কনফিউশন কখনোই রাখি না। তারপর যদি কোনো কিছু বাদ থেকে যায় অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমরা এই রিলেটেড ডেডিকেটেড ভিডিও দিয়ে দিব। তো সেটার জন্য আসলে আপনাদের কোনো ধরনের কোনো পে করা লাগতেছে না। তো যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আপনাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে হচ্ছে, ফেসবুক পেজ থেকে একটু ফলো করে দিলে হচ্ছে, যদি ওইখান থেকে দেখে থাকেন, অর্থাৎ যদি আপনি যদি ইউটিউবে দেখেন ফেসবুকে যাওয়ার দরকার নেই, যেখানে দেখেন ওইখানে একটু সাপোর্ট করে দিলে হচ্ছে। পাশাপাশি কমেন্টে আপনি জানাতে পারেন যে ভিডিওটি কেমন লেগেছে। তো আর কি কথাবার্তা আছে, বেশি কথাবার্তা বললে আসলে আপনাদের এত একটা লম্বা ক্লাস করার পর হয়তো বা এত কথাবার্তা শুনতেও মন চাচ্ছে না, কিন্তু আমরা আসলে ক্লাসের ভিতর কথাবার্তা খুব কম বলি, কারণ কি ক্লাসের ভিতর খুব বেশি কথা বললে ক্লাসের আপনার মনোযোগ থাকে না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সব সুস্থ থাকেন, সুন্দর থাকেন, পড়াশোনার সাথে থাকেন এবং যা যা পড়াচ্ছি এগুলো একটু নোট করে রাখেন। আসসালামু আলাইকুম।